৭০ আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা আমি জানি না। তার মানে এরা সিন্ডিকেট করে এরা টাকাটা কামায় নিচ্ছে। এখনো ভোগান্তি কমেনি সৌদি প্রবাসীদের। সাউদিয়া এয়ারলাইন্স কার্যালয়ে প্রচণ্ড ভিড়, অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং দিতে নানা জটিলতার অভিযোগ। রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসেই ভাষাঞ্চরে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। দোকানপাটের পাশাপাশি আছে আধুনিক সুপার শপ, মাসে লেনদেন কোটি টাকার বেশি। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়ন হলে পার পাবে না ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা, কমবে দুর্নীতি, আস্থা বাড়বে জনগণের। নাটোরের সপ্তাহ ব্যবধানে ধানের দর বেড়েছে মনে 40 টাকা। খুশি কৃষক, সরকারের দাম নির্ধারণের সুফল বলছেন ব্যবসায়ীরা। এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। ভালো দাম পাওয়ার আশা, আর্থিক লাভের পাশাপাশি বাড়ছে সুনাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। করোনা রুখতে সৌদি সরকারের দেয়া নতুন বিধিনিষেধে চরম ভোগান্তির শিকার সৌদিগামী প্রবাসীরা। ফ্লাইট, হোটেল বুকিং নিয়ে চরম বিড়ম্বনায় পড়ছেন তারা। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে আছেন শুভ খান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব শুভর কাছে। শুভ, ধন্যবাদ মৌটুসী। আমি রয়েছি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। তো আমরা দেখতে পাচ্ছি কি তো এখানে সৌদি গমনেচ্ছুরা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন, অথচ সকাল 11টা বাজলে এখন 11টা বাজলেও এখনও কিন্তু হোটেল বুকিং সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে প্রক্রিয়া সেটির কাজ কিন্তু এখনও শুরু করতে পারেনি সাউদি এয়ারলাইন্সের এই হোটেল সোনারগাঁও শাখা। সে কারণে কিন্তু এখানকার যারা সৌদি গমনেচ্ছু আছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন, যেহেতু সকাল থেকে তারা দীর্ঘ লাইনে রয়েছেন এবং তীব্র গরমে কিন্তু তারা বেশ ক্লান্ত। এই জন্যই কিন্তু তারা বারবার দাবি করছেন যত দ্রুত সম্ভব এই কার্যক্রমটি শুরু করা হোক। আর একটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এখানে যারা আসছেন তাদের কিন্তু নিরাপত্তার একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে এখানে একজন সৌদি গমনেচ্ছু এসেছেন, তার কিন্তু 80,000 টাকা চুরি হয়েছে। তিনি কিন্তু এমনটি দাবি করছেন, অর্থাৎ তিনি বলছেন যে যদি সময় মতো এই কার্যক্রমটা শুরু করা যেত তাহলে তিনি লাইনে দাঁড়ালে হয়তো তার এই টাকাগুলো চুরি হতো না, এমনটি কিন্তু দাবি করেছেন। আরেকটি বিষয় যে এখানে 26, 27, 28 তারিখে যাদের ফ্লাইট রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন, যদিও তাদের ফ্লাইট সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি আগামীকাল সকাল 6টা পর্যন্ত যে ফ্লাইটগুলো পরিচালনা করা হবে মূলত সেসব ফ্লাইটের যাত্রীদেরই হোটেল বুকিং সহ অন্যান্য যে আনুষঙ্গিক প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করা হবে। কিন্তু তারপরে আমরা দেখছি যে 27, 28 তারিখে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসছে। এখানে যদি একটু হেল্প ডেস্ক থাকতো কিংবা কোনো নোটিশ যদি এখানে টানানো থাকতো, সুনির্দিষ্ট কোনো নির্দেশনা থাকতো তাহলে কিন্তু এত লোক এখানে আসতো না এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এত ভোগান্তি পোহাতে হচ্ছে না। কিন্তু আমরা দেখেছি যে অনেকেই গ্রাম থেকে এসেছেন, তারা কিন্তু 26 অথবা 27 তারিখের যাত্রী তারা কিন্তু আসলে জানেন না যে কিভাবে তারা হোটেল বুকিং দেবেন বা কার মাধ্যমে দেবেন। অনেকেই কিন্তু এসেছেন তদবির করতে এবং যে লাইনগুলো দেখছেন এই লাইনে কিন্তু আসলে সবাই যে আসলে হোটেল বুকিংয়ের কাজ সম্পূর্ণ করার জন্য এসেছেন তা কিন্তু না, অনেকেই এসেছেন কিন্তু তথ্য জানার জন্য, শুধুমাত্র তথ্য জানার জন্য কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে এবং অনেকেই কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তো বলা চলে এখানে আসলে কোনো সুশৃঙ্খল কোনো পদ্ধতি কিন্তু আমরা দেখছি না, অনেকেই কিন্তু এলোমেলো বা আড়াআড়িভাবেই কিন্তু দাঁড়িয়ে আছেন। এই কারণেই কিন্তু এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। সৌদি গমনেচ্ছু একজন যাত্রী প্রায় 80,000 টাকার মতো চুরি হয়েছে বলে তিনি আমাদের কাছে দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাজেরা শিউলি, তার কাছে। শিউলি, ধন্যবাদ শুভ। এবং এখানে শুভ যেটি বলছিলেন যে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে বিদেশের যাত্রীদের সেখানে নিজ খরচে সে দেশে পৌঁছানোর পর হোটেলে থাকার জন্য যে হোটেল বুকিং দেওয়ার যে বিষয়টি, সেই জটিলতা কিন্তু এখনও কাটেনি এবং সেটার কারণেই কিন্তু প্রতিদিনই বিমানবন্দর আসার পরেও কিন্তু যাত্রীরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে থাকেন যে তাদের হোটেল বুকিং তারা শেষ পর্যন্ত পাবেন কিনা বা নির্ধারিত ফ্লাইটে তারা যেতে পারবেন কিনা। কারণ হোটেল বুকিংয়ের জন্য সৌদি এয়ারলাইন্সের কারণ বাজারের যে সোনারগাঁও হোটেলের কার্যালয় সেখানে গিয়েও দিনভর
অপেক্ষার পর তাদেরকে রাতের বেলা জানানো হয় যে পরের দিন ফ্লাইটের আগে বিমানবন্দরে গিয়ে তারা হোটেল বুকিং দিতে পারবেন, এবং অধিকাংশ যাত্রী কিন্তু সেখানে গিয়ে হোটেল বুকিং দিতে পারছেন না, এবং কেউ কেউ অভিযোগ করেছেন যে সেখানে বাড়তি উৎকোচ যারা দিচ্ছেন তারাই হয়তো সেখান থেকে হোটেল বুকিংয়ের কাগজপত্র নিতে পারছেন, বাকিদেরকে বিমানবন্দরে এসে নির্ধারিত ফ্লাইটের কয়েক ঘন্টা আগে আসার পর তাদের এখানে অপেক্ষায় থাকতে হচ্ছে, এবং চেক ইন কাউন্টার খোলার পরই এখানে যে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা যখন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন তারপরে তারা হয়তো কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে এর মধ্য দিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতা রয়েছে, কারণ করোনার সার্টিফিকেটের মেয়াদের যে বিষয় রয়েছে এবং হেলথ ইন্স্যুরেন্সের বিষয় রয়েছে, এবং সব কিছু মিলিয়ে 55,000 টাকার একটি প্যাকেজ রয়েছে, যেটা তাদের জন্য একটি বাড়তি বোঝ হয়ে দাঁড়িয়েছে, এবং সকল প্রবাসীর কিন্তু আসলে সেই সামর্থ্য নেই। আপনারা জানেন যে সৌদি প্রবাসী অধিকাংশ কিন্তু তারা শ্রমজীবী এবং তারা নিম্ন আয়ের, তো দেশে আসার পর তাদের অনেকেরই কিন্তু হাতে আর অর্থ নেই, কারণ করোনার কারণে কিন্তু অনেকে নির্ধারিত সময়ে যেতে পারেননি, এবং তারা বলছেন যে আসলে এই যে একটা দুর্ভোগ, তাদেরকে কিন্তু এয়ারলাইন্সগুলো থেকে সুনির্দিষ্টভাবে জানানো হচ্ছে না যে তারা আসলে কোথায় হোটেলটি বুকিং দিবেন, এবং দিনভর সেখানে যাওয়ার পর তাদেরকে আবার এখানে আসতে হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে এই যে জেদ্দা যাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট হোটেল একটি হোটেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কারো কারো হয়তো মালিক সেখান থেকে হোটেল বুকিং দিয়েছেন, কিন্তু সেটি কিন্তু এখানে গ্রহণযোগ্য হচ্ছে না, এবং সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয়বার আবার হোটেল বুকিং দিচ্ছে, আবার নতুন করে টিকিট তাদের রিইস্যু করতে হচ্ছে। অনেকগুলো জটিলতার মধ্যে দিয়ে তাদেরকে আসলে এই যে দুশ্চিন্তা এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে তাদের এই যাত্রার মানে যে দুর্ভোগটি তাদের পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ মৌটুসি। ফ্লাইট হোটেল বুকিং নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন সৌদিগামী প্রবাসীরা। সরাসরি যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি ও শুভ খান। সৌদি সরকারের নতুন নিয়মের কারণে সাউদি এয়ারলাইন্সের যাত্রীদের ঢাকা থেকে দেশটিতে গিয়ে নিজ খরচে 7 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এতে হোটেল বুকিংয়ে অতিরিক্ত খরচ হওয়ায় বিপাকে প্রবাসীরা। বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার দাবি করছেন তারা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট হোটেলের বুকিং ও ইন্স্যুরেন্স ছাড়া বোর্ডিং পাস পাওয়া যাচ্ছে না কিছুতেই। যারা করোনার ভ্যাকসিন নেননি তারা সৌদি আরবে প্রবেশ করলে 7 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে, আর হোটেলের ব্যয় বহন করতে হবে যাত্রীকে। এমন পরিস্থিতিতে গেল 20 মে হতে 24 মে পর্যন্ত বিমানের সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে দেশটিতে যেতে এবং সেখান থেকে আসতে চাওয়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় কোয়ারেন্টাইনের বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়েছেন অনেকে। বাংলাদেশ থেকে হোটেল বুকিং দেওয়া যাত্রীরা বলছেন ঢাকায় অনেক ভোগান্তির পাশাপাশি বেশি টাকা দিয়ে হোটেল বুকিং দিতে হচ্ছে। বাংলাদেশে একবার সোনারগাঁ, একবার এয়ারপোর্ট, আজকে গত 2 দিন ধরে আমাদেরকে এই বিড়ম্বনা শুনতে হচ্ছে। অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করে এই জায়গার মধ্যে আইছি। টাকা অনেক দালালের মাধ্যমে প্রতারিত হয়েছে, প্রায় আমার 1.5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। সৌদিতে থাকা স্থানীয় প্রবাসীরা বলছেন ঢাকা থেকে আসা যাত্রীদের আত্মীয় স্বজন চাইলে জেদ্দা বিমানবন্দরের টার্মিনাল 1 সৌদি এয়ারলাইন্সের টিকেটিং অফিস থেকেও সৌদি সরকার ঘোষিত কোয়ারেন্টাইন হোটেলে বুকিং দিতে পারছেন, যা বাংলাদেশের তুলনায় খরচ অনেক কম। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসের মধ্যেই ভাষাঞ্চরে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। এখানে রোহিঙ্গাদের কেনাকাটার জন্য যেমন সাধারণ দোকান ও কাঁচা বাজার গড়ে তোলা হয়েছে, তেমনি গড়ে উঠেছে আধুনিক সুপার শপ, যেখানে মিলছে জীবন ধারণের সব উপকরণ। মাসে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে। ভাষাঞ্চর ঘুরে এসে শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভাষাঞ্চরের ওয়্যারহাউস পেরিয়ে মূল ক্লাস্টারমুখী হতে চোখে পড়বে বিশাল আকৃতির সুপার শপের। কি নেই ভাষাঞ্চরের একমাত্র এই সুপার শপে? আধুনিক সব পোশাক থেকে শুরু করে হাঁড়ি পাতিল, এমনকি প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সব উপকরণ সহজে মিলছে এখানে। সকাল না হতে রোহিঙ্গা নারীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসছে এই সুপার শপে। আমাদের দোকানে কিন্তু সরকারি লোকজন, এনজিওর লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন আসে, এরা সবাই আমাদের দোকান দেখেন। আমার দোকানে প্রায় প্রতিদিন 70-80 হাজার 1 লাখ টাকা বিক্রি হয়।
আর ক্লাস্টারের শেষ প্রান্তে গড়ে তোলা হয়েছে রোহিঙ্গা মার্কেট। সুপার শপের বিক্রেতা বাংলাদেশি হলো এই মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ই রোহিঙ্গা, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অন্তত 350 দোকান রয়েছে। তার পাশেই নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নিউ মার্কেটের আদলে তৈরি করা হয়েছে আধুনিক কাঁচা বাজার। মাছ, মাংস, শাকসবজি সবকিছুই পাওয়া যায় এই বাজারে। বাংলাদেশে আনি আনি নোয়াখালী অকলে বেচে দিন তরকারি আলুগুলা বেচে বাইন বেচে মূলা বেচে। ইনশাল্লাহ আর কিছু নিজেরাই সবজি বাগান করে এত কিছু আর বাহ্যিক চাহিদা পূরণ করে। ভাষাঞ্চলে বর্তমানে 18,500 রোহিঙ্গার পাশাপাশি তাদের তদারকিতে কর্মরত রয়েছেন 1,500-এর বেশি নিরাপত্তা কর্মী, সরকারি কর্মচারী ও এনজিও কর্মকর্তা। যে মালামালগুলি আসছে তার গুণগত মানটা নিশ্চিতকরণ, যে মূল্যটা তারা ধরছে সেটাকে নির্ধারণ করে দেওয়া বা মূল্যটাকে যাচাই করে বাজারে ডিসপ্লে করে দেওয়া, এই সব কিছু পরিচালনার ফলে বাজারটা খুব সুন্দরভাবে চলছে বলে আমি মনে করি। গত বছরের ডিসেম্বর থেকে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের দিয়ে মানব বসতি স্থাপনের কাজ শুরু হয়। পর্যায়ক্রমে এখানে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করবে বাংলাদেশ সরকার। কি নেই এই ভাষাঞ্চলে জীবনধারণের উপযোগী সব কিছু সহজে মিলছে এখানে। হয়তোবা চট্টগ্রাম কিংবা নোয়াখালী থেকে ঘুরপথে এসব মালামাল আনা হয়, তারপরও সহজে পৌঁছে যাচ্ছে এই ভাষাঞ্চলের বাসিন্দা রোহিঙ্গাদের হাতে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। লকডাউনের শুরু থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল ইস্যুতে রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলন করছে যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি। সরাসরি যাচ্ছে সেখানে। কোনো মতেই সম্ভব নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমানে কালবৈশাখী চলছে। মানুষ জীবিকার তাগিদে জীবনের মায়া ত্যাগ করে প্রমত্তা এবং পদ্মা, মেঘনা, যমুনা নদী ট্রলার করে পাড়ি দিয়ে এখন সেই চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, বোলা, ইলিশা, রাঙ্গাবালি সহ বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা আসছে। কোনো বাধাই তাদের দাবিয়ে রাখতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সবচাইতে বড় কথা হলো স্বাস্থ্যবিধির কারণে লকডাউন দেওয়া হয়েছে। কোথাও সেই স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যাচ্ছে না। তবে কেন লঞ্চ বন্ধ রাখা হয়েছে? বন্ধুগণ, বিগত 2020 সালেও 2 মাস লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেজন্য লঞ্চ মালিক ও শ্রমিকদের জন্য কোনো প্রকার প্রণোদনা দেওয়া হয়নি। বর্তমানে 2021 সালেও আমরা শুধুমাত্র শ্রমিকদের 2 মাসের বেতন ও 1 মাসের বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার জন্য প্রায় 20 কোটি টাকা প্রণোদনা চেয়েছি, কিন্তু সরকার তা নৌ মন্ত্রণালয় BIWT এর পক্ষ হতে অদ্যাবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের মূল বক্তব্য হলো, আগামী 24/5/2021 তারিখে হতে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক। 2 শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ হতে 5/5/2021 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী, BIWT এর চেয়ারম্যান বরাবর প্রদানের জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক। লঞ্চ চলাচল ইস্যুতে রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলন করছে যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দীর্ঘ অপেক্ষার পর বাস্তবায়ন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু। এই সেতুকে ঘিরে স্বপ্ন বুনছেন 2 জেলার লাখো মানুষ। তিস্তা সেতু নির্মাণের সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি হেদায়েতুল ইসলাম বাবুর কাছে। বাবু। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনাকে বলে রাখি যে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি গাইবান্ধার সুন্দরগঞ্জের চণ্ডীপুর এবং এটি হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর এপারে গাইবান্ধা আর ওপারে হচ্ছে কুড়িগ্রামের চিলমারি উপজেলা। এই একমাত্র এই তিস্তা নদীটির কারণে কিন্তু 2 জেলার মানুষ বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘ বছর ধরে 2 জেলার মানুষের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ কার্যক্রম কিন্তু অনেকটাই দুঃসাধ্য এবং
কষ্টের যন্ত্রণার হয়ে উঠেছিল। সেই দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার পর এই তিস্তার উপরে এই রংপুর অঞ্চলের সর্ববৃহৎ যে সেতু তিস্তা সেতু, সেই তিস্তা সেতুর নির্মাণ কাজ এবছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুটির ব্যয় ধরা হয়েছে সংযোগ সড়ক সহ 885 কোটি টাকা। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতুটি নির্মাণ কাজ শুরু করেছে। যদিও 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেছেন, বিভিন্ন জটিলতার কারণে এই সেতুর কাজ কিন্তু এতদিন শুরু করা যায়নি। এবছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 290টি পাইলিং হওয়ার কথা। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 290টি পাইলের মধ্যে 92টি পাইল হয়ে গেছে আমরা যতটুকু জেনেছি। আর এখানে 30টি পিলার হওয়ার কথা। এই পাইলের কাজগুলো শেষ হলেই পিলার নির্মাণ কাজ শুরু হবে এবং তারপরেই কুড়িগ্রাম এবং গাইবান্ধার এই দুই জেলার যে লাখ লাখ মানুষের যে ভোগান্তি, বিশেষ করে কুড়িগ্রামের মানুষের যে রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে 120 কিলোমিটার কিন্তু পথ তারা কমে যাবে, তাদের সময় সাশ্রয় হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তিস্তা সেতু নির্মাণের সবশেষ খবর। মৌটুসী, সরাসরি যুক্ত হয়ে তিস্তা সেতু নির্মাণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। দেখছেন এ সময়ের বাণিজ্য। সময় সেতু বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সেতু বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়ন হলে কমবে ঋণ খেলাপি, পার পাবে না ইচ্ছাকৃত খেলাপি হওয়া ঋণ গ্রহীতারা। বিশেষজ্ঞরা বলছেন নতুন আইন বাস্তবায়ন করা গেলে সুশাসন ফিরবে ব্যাংক খাতে। সানভীর রুপলের রিপোর্ট। গেল এক দশকে নানা অনিয়ম, দুর্নীতি, ঋণ খেলাপির ঘটনায় ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেক সময় পুরানো আইনে অনিয়মের বিস্তৃত জালের ফাঁক গলে দোষীরা বের হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে মন্ত্রিসভা বৈঠকে আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনে ইচ্ছাকৃত ঋণখেলাপি প্রমাণ হলে বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকবে সম্পদ নিবন্ধন ও ট্রেড লাইসেন্সে। পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক কোনো পদেও থাকতে পারবেন না, রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাবেন না। ইচ্ছাকৃত ঋণখেলাপি প্রমাণ হওয়ার 30 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে আপিল করতে পারবেন। তবে কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্যাংক কোম্পানি পুনর্গঠন ও একত্রীকরণে বিধানও রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধু আইন করলেই হবে না, বাস্তবায়নে প্রয়োজন কঠোর নজরদারি। এবার যে কোনো ব্যাংকের পরিচালক বা যে কোনো উইলফুল ডিফল্টের এগেনস্টেও সেই ক্রিমিনাল প্রসিকিউশনটা করা যাবে। এবং আরো ইম্পর্টেন্টলি এখানে আপনার মার্জার এবং অ্যাকুইজিশনের অপশন রাখা হয়েছে, যেটা আগের ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে ছিল না। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং খাতে এই আইন বাস্তবায়ন করা গেলে ফিরে আসবে সুশাসন, ব্যাংকের ওপর আস্থা থাকবে জনগণের, আর সুফল মিলবে অর্থনীতিতে। যদি সত্যি সত্যি আমরা এই আইনটাকে বাস্তবায়ন করতে পারি এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের উপর চাপ প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই এই আইনের একটা ভালো ফলাফল কিন্তু আমরা পাবো। আমার মনে হয় এটা গভর্নেন্সের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে। গেল বছরের শেষের দিকে মোট ঋণ 11,58,775 কোটি টাকার বিপরীতে খেলাপি ঋণই 88,734 কোটি টাকা। সানবীর রূপল, সময়ের বাণিজ্য। এক সপ্তাহের ব্যবধানে নাটোরে প্রতি মন ধানের দর 20 থেকে 40 টাকা বেড়েছে। তবে এবার শুরু থেকেই বোরো মৌসুমের ধানের দাম বেশি পেয়ে খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে সরকার ভালো দাম নির্ধারণ করে দেয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলতি সপ্তাহের শুরুতেই নাটোরের হাটগুলোতে প্রতিমন ধানের দর 20 থেকে 40 টাকা বেড়েছে। শনিবার জেলার নলডাঙ্গা হাটে মোটা ধান 930 টাকা থেকে 950 টাকা এবং চিকন ধান 1120 টাকা থেকে 1150 টাকায় বিক্রি হয়।
বড় মৌসুমের শুরুতেই গত বছরের চেয়ে এবার প্রতি মনে 300 থেকে 350 টাকা বেশি দাম পাওয়ায় খুশি কৃষকরা। আগে যে দাম বেশি আমরা ক্ষতি মানে, আর এবার আমরা ধান বেশি লাভজনক আমারে। উৎপাদন যেমন ভালো হয়েছে ওনার দামটাও ভালো পাচ্ছি আমরা। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ধানের দাম বৃদ্ধির জন্য মজুরদারদের দায়ী করলেন ব্যবসায়ীরা। 20-25 বছর ধানের কারবার করছি, এরকম ফলন জীবনে পাইনি, এরকম দামও পাইনি। উৎপাদনের তুলনায় দামও আছে। আগামী যে এই দামটা যদি আমরা পাই, আমরা কৃষক একটু লাভজনক হব। আর কৃষি বিভাগ বলছে সরকার অতিরিক্ত দাম নির্ধারণ করায় এই বছরের শুরুতেই ধানের দাম বেশি। দরটা বেঁধে দেওয়ার কারণে মূলত আমি মনে করি যে আমাদের যে ধানের বাজারে একটু চাঙ্গা আছে। চলতি বছর নাটোর জেলায় 59,500 হেক্টর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে 59,303 হেক্টর। আর শুক্রবার পর্যন্ত 57,112 হেক্টর জমির ধান উত্তোলন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। সাতক্ষীরার বিষমুক্ত সুমিষ্ট হিমসাগর আম রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের দেয়া বাজারজাতকরণের নির্দেশনা মোতাবেক এই প্রক্রিয়া চলছে। ঢাকায় NHB কর্পোরেশন ও তাশফিক ইন্টারন্যাশনালের মাধ্যমে যুক্তরাজ্যে, ইতালি, জার্মানি ও ফ্রান্সে রপ্তানির জন্য সাতক্ষীরার 6 ঘোড়ার বাগান থেকে 4 মেট্রিক টন আম প্যাকেটজাত করা হয়। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে সাতক্ষীরার 7টি উপজেলার 4,115 হেক্টর জমিতে 5,500 বাগানে 40,000 মেট্রিক টন আম আশা করছে কৃষি বিভাগ। প্রশাসনের নির্দেশ মতো 1 মে থেকে সাতক্ষীরায় গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে। তবে শুক্রবার থেকে বাজারজাত করা শুরু হয় হিমসাগর আম। এরপর থেকে ল্যাংড়া ও সবশেষে বাজারে আসবে আম্রপলি আম। প্রায় 13,000 শ্রমিক এই আম উৎপাদনের সাথে জড়িত। গ্রেডিং করে ক্যারেট বা কার্টুন করে এখান থেকে ট্রাক নিয়ে নেওয়া হয়। এর আগে আমাদের যখন আম দেখা যায় একটা গাছে 3 মণ আম আসতো, এখন বর্তমানে সেই গাছে কমপক্ষে 5 মণের মতো আম আসে। নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক কৃষি বিভাগের মাধ্যমে 500 আম চাষিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বায়ারদের সাথে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনকারী চাষিদের যোগাযোগ করিয়ে দেয়। রপ্তানিকারকের প্রতিনিধি সাতক্ষীরার আমের কোয়ালিটি দেখে সন্তোষ প্রকাশ করে জানান, 2800 টাকা মন দরে আম কেনা হচ্ছে সরাসরি চাষিদের বাগান থেকে, যা বিদেশে বিমান ও অন্যান্য খরচ সহ বাংলাদেশি টাকা 1400 টাকা কেজি দরে বিক্রি হবে। ফরমালিন মুক্ত বিষমুক্ত আম থাকা দরকার, যেটা মানুষের জন্য যোগ্য, সেই ফলটাই তারা তৈরি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে এই বিষমুক্ত আম উৎপাদন করায় চাষিরা ভালো দাম পাচ্ছেন বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। আমাদের এই খামারিরা একটু দাম বেশি পেয়ে থাকে, তার কারণ ভালো মানের আম, বিষমুক্ত আম তারা উৎপাদন করে। এই উৎপাদনের জন্য তারা বাড়তি কিন্তু দাম পেয়ে থাকে। পরিবেশ বান্ধব বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন কৃষি কর্মকর্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সোর্স অফ ইরিগেশন, যে পানির উৎস সেটা হতে হবে, এবং যে স্প্রে করার যে সিস্টেমটা, এগুলো। আমের ফলন ভালো হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে আর্থিক সুবিধার সাথে সাথে সুনাম বাড়ছে সাতক্ষীরার। যারাই বিশ্বের নানা প্রান্তে আম পছন্দ করেন সে সকল দেশে বিপণনের অনেক সুযোগ তৈরি হবে। 4000 কেজি হিমসাগর আম রপ্তানির মধ্য দিয়ে 2 দফায় ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরছেন পাসপোর্টধারী যাত্রীরা। গেল 3 দিনে এই ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন 69 জন যাত্রী। এদের মধ্যে ক্যান্সার ও লিভার সহ জটিল রোগে আক্রান্তদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজও স্বাভাবিক রয়েছে এই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার। সেই খবর জানাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। ধন্যবাদ মৌটুসী। হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। গত 3 দিনে এই ইমিগ্রেশন দিয়ে 69 জন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে কোনো পাসপোর্ট যাত্রী কিন্তু এখনও পারাপার হয়নি। তো ভারত থেকে যে আজকেও পাসপোর্ট যাত্রী কিন্তু এখানে পারাপার রয়েছে। আমরা ইমিগ্রেশন সূত্রে জানতে পেরেছি 129 জন পাসপোর্ট যাত্রীর NOC নো অবজেকশন তারা ওখানে অনুমোদন পেয়েছে। তার মধ্যে 69 জন পাসপোর্ট যাত্রী কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে, বাকি 60 জন পাসপোর্ট যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছে। তো এখানে পাসপোর্ট যাত্রীদের জন্যই কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে পাসপোর্ট যাত্রীরা যেন এখানে ডাকবাংলা চত্বরের জন্য কিছুক্ষণ যেন বিশ্রাম নিতে পারে, এমনটা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে একটা ডেস্ক রাখা হয়েছে, যে ডেস্কের মাধ্যমে কিন্তু সব ধরনের সেবা কিন্তু তারা দিতে প্রস্তুত। এখানে স্বাস্থ্যকর্মী, প্রশাসনের পক্ষ থেকে এখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ পর্যন্ত এখানে আছে। তো আসলে সব কিছু মিলে এখানে একটা পাসপোর্ট যাত্রী আসার পর এক ডেস্কে যেন সমস্ত
কাজ করতে পারে, তারা এই ধরনের একটা ব্যবস্থা নিয়েছে। এবং এখানে যে ডাক বাংলা চত্বরে আমরা দেখেছি যে এখানে অ্যাম্বুলেন্স, এখানে সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে পাসপোর্ট যাত্রীরা। তো মৌটুসী একটা বিষয় আমরা জানিয়ে রাখি, হিলি একটা স্থলবন্দর, এখানে কিন্তু জনবসতি এলাকা। যদিও এখানে করোনা রোগী আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা 98 জন আক্রান্ত হয়েছে, একজন শুধু মারা গিয়েছে। নতুনভাবে কিন্তু আজকে একটি সংবাদ যে 4 জন করোনা রোগী কিন্তু এখানে পজিটিভ দেখা দিয়েছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সংখ্যা দেখা দিয়েছে যে হঠাৎ করে করোনা পজিটিভ। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে এই পর্যন্ত পাসপোর্ট যাত্রী আসা এখানে 69 জন এসছে, আজকে 2 জন এসেছে। পাসপোর্ট যাত্রী হয়তো কি পরিমাণ আসবে আমরা হয়তো আপনাকে পরে জানতে পারবো। হিলি স্থলবন্দর বা হিল ইমিগ্রেশন থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর মৌটুসী। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। কুয়েতে যাওয়া নতুন শ্রমিকরা এখন থেকে 1 বছরের মধ্যে তাদের নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন। এর আগে মালিকানা পরিবর্তন করতে তাদের 3 বছর অপেক্ষা করতে হতো। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রবাসী শ্রমিকরা 3 বছরের পরিবর্তে 1 বছরের মধ্যেই আকামা অন্য কোম্পানিতে পরিবর্তন করতে পারবেন। এতে করে প্রবাসী শ্রমিকরা নিজের যোগ্যতা, কর্মদক্ষতা এবং মেধা দিয়ে কর্মসংস্থান করতে পারবেন। এমন সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েত সরকার ওটাকে 1 বছরে নিয়েছে। তার মানে হলো এই, আমরা যারা কুয়েতে আসি বসবাস করি তারা প্রতি 1 বছর পরে আকামাটা ট্রান্সফার করতে পারবে। কুয়েত সরকারের যে নতুন আইন করছে 1 বছরের পরে খাওয়া যে সুযোগ দিয়েছে, ওটার জন্য আমরা কুয়েত প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। এবং এই করোনা মহামারীর পরিস্থিতিতে কুয়েতের সবাই কুয়েতের আইন মেনে চলবে। কুয়েতে বৈশ্বিক মহামারীর ফলে প্রায় 3.5 লাখ অভিবাসী বিভিন্ন দেশে আটকা পড়েছেন। এর মধ্যে 10 থেকে 12 হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক দেশে আটকা পড়েছেন। করোনার কারণে কুয়েতের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা নিজস্ব কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় শ্রমিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। দেশীয় মাছের আড়ত। নদীতে পানি শুকিয়ে আসায় জেলেদের জালে কম ধরা পড়ছে দেশীয় মাছ। লকডাউনে দূর দূরান্তের পাইকার না আসায় মাছের দামও কম বলে দাবি জেলেদের। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সকাল থেকেই জেলে ও পাইকারদের পদচারণায় সরগরম মানিকগঞ্জের সদরের তরাঘাটের দেশীয় মাছের আড়ত। ইছামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী সহ পদ্মা, যমুনার বোয়াল, আইড়, শোল সহ নানা ধরনের মাছ আসে এই আড়তে। দূর দূরান্তের পাইকার না আসায় মাছের দাম কম বলে দাবি জেলেদের। মাছ পাই গুলশা, ইসা, চিংড়ি, নদীতে তো পানি নাই, মাছের পাইকার আসে না, মাছের দাম পাই না। আমরা চাই যে এই মাছের দামটা যদি সামনে আরো ভালো হয় তাহলে আমরা একটু ভালো থাকবো। 100 টাকা মাছ বেচা লাগে 50 টাকা কেজি, এরকম বাজার। কাস্টমার আসে না, ধরেন লকডাউনে জানি আইসা বান্না গাড়ি ঘোড়া চলে না, বেচাকেনি খুব কম, পাইকার কম, দামও খুব কম যাইতেছে এখন। আড়তের পানি নিষ্কাশন সহ নানা সমস্যার অভিযোগ আড়ত কমিটির এ নেতার। আমাদের লকডাউনে ক্ষতিগ্রস্ত, আমরা পাইকার পত্র কম আসে, মাছও কম আসে, আমরা বিশাল অসুবিধা আছি। আমাদের উপরে ছাদ নাই, হ্যাঁ থাকার যে সরকারের ব্যবস্থা করে দিত, ড্রেন নাই, হ্যাঁ ড্রেন মাছের একটা ড্রেন টোন করে তো আমরা সুবিধা পাইতাম। প্রতিদিন অর্ধশতাধিক আড়তদার ও 4 শতাধিক পাইকারদের মাধ্যমে 70 থেকে 80 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয় 200 বছরের ঐতিহ্যবাহী এ আড়তে। সময়ের বাণিজ্য। গত কয়েকদিনে বগুড়া ও হবিগঞ্জের বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির সরবরাহ। বগুড়ার বাজারে সরবরাহের পাশাপাশি চাহিদাও পর্যাপ্ত থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। তবে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা কম থাকায় দাম কিছুটা পড়ে গেছে হবিগঞ্জের সবজির বাজারে। শনিবার বগুড়ার মহাস্থানগড় হাটে গ্রীষ্মকালীন নানা সবজির সরবরাহ ছিল জমজমাট। দামও কিছুটা বেশি। 1 সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। লকডাউন এবং ঈদের পর আবারও সবজির কেনাবেচা শুরু হওয়ায় দাম বেড়েছে। মোটামুটি বাজার একটু ভালো পাওয়া যাচ্ছে। এরকম বাজার পাইলে যে কিছুটা আমাদের ভালো হবে। কফি নিচ্ছিলাম আমি 2000 টাকা করে বিক্রি করছি, ফসলও ভালো হয়েছে, আমাকে লাভও মোটামুটি ভালো হয়েছে। এরকম করলে বিক্রয় করলে আসলে খুব মোটামুটি ভালো হবে। আজকে ইনশাল্লাহ মোটামুটি বাজার ভালো। হবিগঞ্জের বিষমুক্ত দেশীয় সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার কোট স্টেশন এলাকার চাষি বাজার। ভোরের আলো ফোটার সাথে সাথে জমি থেকে সবজি সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন কৃষকরা। বাজারে সরবরাহ
বাড়ায় দাম কিছুটা কমেছে সবজির। প্রকারভেদে প্রতি কেজিতে দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এতে ক্রেতারা খুশি হলেও হতাশ সবজি চাষিরা। সবজির দাম কম হওয়াতে পাইকার বেশি হয় ঠিকই, কিন্তু আমরা যারা ব্যবসায়ী আমরা লাভ খুব কম হয়। চাষি বাজারে অনেক সবজি পাওয়া যায় এবং আগের তুলনায় অনেক দাম কম। সবজি যে আমরা ফলাইছি মনে করেন এবার দাম কম হওয়াতে আমরা লাভবান না। এবছর হবিগঞ্জে 16,000 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,68,000 মেট্রিক টন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অনেক টাকা পয়সা খরচ করে আসছে, এখন যদি ক্যান্সেল হয়ে যায় তো আর করার কিছু থাকবে না। সকালে এসে সিরিয়ালে দাঁড়ায় রাত 10-11টার মধ্যে থাকি, মানুষ খাওয়া নাই, লওয়া নাই, কোনো কিচ্ছু নাই। এখনো ভোগান্তি কমেনি সৌদি প্রবাসীদের। সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে প্রচণ্ড ভিড়, অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং দিতে নানা জটিলতার অভিযোগ। রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসেই ভাষাঞ্চরে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। দোকানপাটের পাশাপাশি আছে আধুনিক সুপার শপ, মাসে লেনদেন কোটি টাকার বেশি। এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। ভালো দাম পাওয়ার আশা, আর্থিক লাভের পাশাপাশি বাড়ছে সুনাম। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ে।